ঢাকায় আজও বিক্ষোভ হয়েছে। দুপুরে জুমার নামাজের পর পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমরা তাকে চাই না। ইউনূস সরকারকে জানতে চাই, আপনাকে সুখে থাকতে কি ভূতে গিলায় নাকি আপনাকে? এদিকে আজ জুমার পর দেশের প্রতিটা জনগণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেঁপেছে। শেখ হাসিনা সেনা ক্যাম্পে থাকায় কর্মীরা সাহস পেয়েছে। সারা দেশে উত্তাল। সেনাপ্রধান জরুরি বার্তা প্রকাশ করেন, কি হবে দেশে? ক্ষমতার পালাবদল হয়েছে। আওয়ামী লীগ রিটার্ন আসলে এনসিপি বা সমন্বয়ক বৈষম্য বিরুদ্ধে 3% ঘন্টা কিন্তু বাইচা গেছে। কোন ঘন্টা? ধৈর্য শেষ, গো ফর অ্যাকশন বা রেডি ফর অ্যাকশন। বিএনপির সাথে পাঙ্গা নিয়ে এই সরকার কখনোই টিকবে না। এখানে দেখুন আওয়ামী লীগরা কিভাবে জেগে উঠেছে এবং তারা কিন্তু রাজপথ অচল করে দেয়। আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূস বা কি হয় দেশের। আমি বঙ্গবন্ধুর দালাল, আমি শেখ হাসিনার দালাল। আমি বারবার একটি কথা বলে আসছি যে তারেক রহমান কিন্তু বাংলাদেশে ঢুকতে পারবে না। ইউনূস সাহেবের কেসগুলো রাতের আধারে ওনার কেসগুলো উইথড্র করা হলো, তারেক রহমানের কেস কেন উইথড্র করা হলো? 1999 সাল থেকে আজ পর্যন্ত 26,000 বৃষ্টি দ্বারা নির্মাণ করেছে। আপসহীনভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু আজকে আমরা জানি না কোথা থেকে কি উপদেষ্টা পরিষদ হয়েছে, এই সমস্ত মানুষদের জায়গা হয় নাই। আজকে আমার পূর্বের দু একজন বক্তা বলেছে, সেই জায়গা থেকে আমাদের একটি কনসার্ন আছে। বিএনপি ক্লিয়ারলি বুঝতে পারছে, তাদের ধারণা দিন দিন স্পষ্ট হচ্ছে, পাকাপোক্ত হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। লড়াইয়ের মধ্যে জন্ম তাদের আবার মৃত্যু ভয় কিসের? কিন্তু মজার বিষয় হচ্ছে, একটা যাওয়ার পর যখন আরেকটা আসছে, সাথে সাথে নগদে অ্যাকশন। আমরা শুরু করছি একটু পেছন থেকে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়েছেন ভারতের 7 সিস্টার বাংলাদেশ দখল করবে। চীনের সাহায্য নিয়ে এই ভারতের 7 সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন। এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশ। এদিকে জুমার পরেই আন্তর্জাতিক মহলে বিজয় পেল শেখ হাসিনা। হঠাৎ একই ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আর মাত্র কয়েকদিনেই ঘুরে যাবে বাংলাদেশের ক্ষমতার চাকা। হ্যাঁ, ইতিমধ্যেই বাংলাদেশের ক্ষমতার চাকা ঘুরে গিয়েছে এবং দেশের মধ্যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি এবং শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা বাংলাদেশকে উত্তাল করে তুলেছে। আজ জুমার পর নতুন কয়েকটি ঘটনা ঘটে। শেখ হাসিনার দেশে ফেরা, এই নিয়ে ডক্টর ইউনূস, সমন্বয়ক, উপদেষ্টা, তাদের উপর কি প্রভাব পড়ে, আমাদের দেশের সেনাপ্রধান কি পদক্ষেপ নেন এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দল ক্ষমতা দখল এবং ক্ষমতা পাওয়া নিয়ে যেই ঝামেলাগুলো হচ্ছে, মূল কথা হচ্ছে দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন, কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আরেক পক্ষের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন, যেটা আদর্শভাবে উনি করতে যাচ্ছেন, যে তরুণ সমাজকে নিয়ে করছেন, যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন, তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হয়েছে পুরানা স্টাইলের দল করার জন্য ওনারা আগ বাড়িয়ে চলে গেছে। এবং সেই পুরানা কাহিনী, যেখানে শোডাউনের রাজনীতি, যেখানে চাঁদাবাজির রাজনীতি, এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোষরদেরকে এই দেশের থেকে কোন কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন করবেন? কোন সময় কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সেই ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশের সব পক্ষই খারাপ নয়। কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়া। বিচার সবসময় করা যায়, বিচারের কোনো টাইম লিমিট নাই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আমার মনে হলো সংস্কার কি করে আবার পরিবর্তন করবো। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এইটা সেই ধরনের ব্যাপার নয়। কারণ অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে যায়, রাজনীতিতে আসুক। ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে, আমরা রাজি আছি ওনার কাজ করার জন্য। জনগণের সঙ্গে আমরা থাকবো। সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছেন অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের যে সংস্কার করবে সেই সংস্কারে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা যেখানে প্রোগ্রাম করতে যাই, বাধাপ্রাপ্ত হই, আমাদের মানুষকে নিরীহ মানুষকে বিভিন্নভাবে মামলা
দিয়ে তাদের জেলে খানো না, তাদের উপরে লাঠি চার্জ করা হয়, তাদেরকে হামলা করা হয়, বিভিন্ন ভাবে বেজ্জতি করা হয়, মানুষের ঘর থেকে বেরোতে পারে না। এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করবো না। আপনারা যদি চান আমাদেরকে নির্মূল করবেন, আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না, আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন। আমরা সেই চিন্তাকে ধার ধারি না। আমরা এদেশের সন্তান, এদেশের জন্য আমাদের ত্যাগ আছে, এদেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই, তার জন্য জীবন যদি দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো। দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে আমরা মাথা বেঁধে নিয়ে বসে রাখি। যে বঙ্গভবনের এক কর্মীর মাধ্যমে যেটা হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু নাকি এখন মাঝে মধ্যে মুচকি মুচকি হাসে। এখন তাকে মুচকি হাসতে দেখা যায়, কারণটা কি? তিনি তো মহা বিপদের মধ্যে আছেন এবং আওয়ামী লীগ, সবাই বলছে আওয়ামী লীগ নাই, এবং খুদ সরকারের মধ্যে আওয়ামী লীগ, এবং তিনি হচ্ছেন একমাত্র প্রতিনিধি আওয়ামী লীগের, যিনি এখনো সরকারের মধ্যখানে বসে আছেন। যদিও সরকারের অবিশ্বাস আছে তাকে নিয়ে, কিন্তু তিনি এখনো সরকারের মধ্যমণি এবং তিনি আওয়ামী লীগের। এখন 5 আগস্টের পর বৈষম্য বিরোধীরা রাষ্ট্রপতিকে অপসারণ করে ফেলবে, তারা একদম আদালতে পর্যন্ত গেল, পরে বেকায়দা অবস্থা দেখে আবার নিজেরাই ইউটার্ন করলো, তারপরে বঙ্গভবনকে ঘেরাও করে ফেললো, মানে জোর করে ভয় দেখিয়ে তাকে সরিয়ে ফেলবে, এইরকম একটা অবস্থা। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। শোনা যায় যে প্রধান বিচারপতির কাছে পর্যন্ত একটি পক্ষ গিয়েছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে যে প্রধান বিচারপতিকে ম্যানেজ করে দরকার হলে তাকে বসিয়ে শাহাবুদ্দিন চপ্পু আওয়ামী লীগকে বাদ দিতে, এবং তারা সংবিধান বিশেষজ্ঞদের কাছে দৌড়াদৌড় করে যে এটার কি সমাধান। কারণ এখানে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়ে যায় যদি চপ্পুকে সরানো হয়। কারণ তিনি কার কাছে পদত্যাগ করবেন? সংসদ নাই, স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, সো পদ চারিদিকে বন্ধ। এবং যদি তারা জোর করে সরাতে যায় তাহলে সেখানে সাংবিধানিক সংকট তৈরি হবে এবং নিজেরাই খাতে পড়ে যেতে পারে সরকার। এবং সবকিছু মিলিয়ে যখন হিসাব মিলল না, সবকিছুই ব্যর্থ হয়ে গেল, তখন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আস্তে আস্তে মুচকে হাসতে শুরু করলেন। এখন শাহাবুদ্দিন সাহেবের নামে আরো, শাহাবুদ্দিন চপ্পুর নামে আরো অভিযোগ তোলা হয় যে তিনি দুর্নীতিবাজ, তিনি বিদেশি নাগরিক, বারবাডোসের নাগরিকত্ব তিনি নিয়েছেন। একজন বিদেশি নাগরিক প্রেসিডেন্ট হয় কি করে আমাদের দেশে? কিন্তু বিদেশি নাগরিক এটা কিন্তু প্রমাণিত না। এবং গত যে সরকার এবং এর আগের সরকারও দেখা গেছে যে অনেক মন্ত্রী, এমপি বিদেশি নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব আছে। এবং এই যে আইন, দ্বৈত নাগরিকত্ব আইন, কেউ এমপি হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কেন সেটাও আমি জানি না। কারণ উন্নত অনেক দেশ আছে যেখানে দ্বৈত নাগরিকরা, তারা ভোটার, তারা ইলেকশন করতে পারে, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবই হতে পারে। কিন্তু আমাদের দেশে এই আইন কেন করা হলো? এবং সব সরকার নিজেরাই আইন করে নিজেরাই সেটা ভঙ্গ করতেছে, তাহলে এই আইন করার দরকারটাই কি? এখন অভিযোগ যে এই যে শাহাবুদ্দিন চপ্পুকে বিদায় করার জন্য সবকিছু ব্যর্থ হয়ে তারা চোখ রাঙানি করলো, ঘেরাও করলো, কোনো কিছুতেই যখন কাজ হলো না, তখন শাহাবুদ্দিন সাহেব হাসলেন কেন, মুচকি হাস দিলেন কেন? মানে তিনি এইটাই বুঝাতে চেয়েছেন আমরা হইলাম পুরান মাল, ওই যে পুরান চাল ভাতে পারে, সেটা হলো পুরান খেলোয়াড়। মানে আওয়ামী লীগ কি জিনিস সেটা পরে টের পাইবা। কথার অর্থ এইটাই, তারা এই হাসির অর্থ এইটাই। এখন কথা হলো আসলেই আওয়ামী লীগ খেলা দেখায় কিনা, নাকি খেলা দেখাবেন শাহাবুদ্দিন চপ্পু, কিস্তি মাত করতে পারেন কিনা, এবং শেষ চালে এসে যদি বলে দিতে পারেন যে রাজা সামলাও, হইতে পারে আবার নাও হইতে পারে। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এমন কিছু ঘটতে পারে, নাও ঘটতে পারে। কারণ শাহাবুদ্দিন চপ্পু প্রেসিডেন্ট, তার একদম কোনো ক্ষমতাই নেই, কথাটাও সত্য না। সুতরাং যে কোনো সময় বেলকি দেখাতেও পারেন, আবার নাও দেখাতে পারেন। আজকে আমরা জানি না কোথা থেকে কি উপদেষ্টা পরিষদ হয়েছে, এই সমস্ত মানুষদের জায়গা হয় নাই। তো আজকে আমার পূর্বের দু একজন বক্তা বলেছে, সেই জায়গা থেকে আমাদের একটি কনসার্ন আছে। একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা যেটা মনে করি যে এই সরকার, আমাদের সমর্থিত সরকার, হাসনাত কায়ুমের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয় নাই যে সবাই সরকারকে সমর্থন করছে। কিন্তু আমরা একটা লিমিটেড সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে, সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। কাজে আমরা বলতে চাই আমরা সংস্কার চাই, আমরা গণহত্যার বিচার চাই, বিচারের অগ্রগতি দেখতে চাই, একই সাথে বাংলাদেশের মানুষ
16 বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা, জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা, তারও একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি, এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না। আমরা সবাই সংস্কার চাই। নির্বাচিত সরকারের বিকল্প নাই। নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। বিএনপি ক্লিয়ারলি বুঝতে পারছে, তাদের ধারণা দিন দিন স্পষ্ট হচ্ছে, পাকাপোক্ত হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। ফল খাবে জামাত, শিবির, এনসিপি, বন্ধু। দর্শক, 17 বছর গাছে পানি দিয়েছি, বিএনপি ফল খেয়ে 17 বছর গাছে পানি দিয়েছে বিএনপি, ফল খেয়েছেন আপনারা। মির্জা আব্বাসের এই বক্তব্য বিশ্লেষণ করব, জবাব দিব। প্রথমে বলবো যে ফল খেয়েছেন আপনারা। আপনারা বলতে কারা? আপনারা বলতে প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে বোঝানো হয়েছে। মানে বিএনপি আশা ছিল এটা যে 17 বছর তারা গাছে পানি দিয়েছে, অতএব হাসিনা পালানোর সাথে সাথে তারা ক্ষমতা আসবে, কিন্তু আসতে পারেনি। এর মানে ফল খেয়েছে ডক্টর ইউনূস এবং তার সরকার। আবার বিএনপির ভাষায় এনসিপি, জামাত, শিবির এরা সরকারি দল, এর মানে ডক্টর ইউনূসের লোক, অতএব তারা ফল খাচ্ছে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় আছে। তাহলে দর্শক, প্রথমে আমরা বুঝলাম ফল খেয়েছেন আপনারা। এই আপনারা বলতে প্রফেসর ইউনূস, জামাত, শিবির, এনসিপি এদেরকে মিন করেছে। এবার আসি যে 17 বছর গাছে পানি দিয়েছে বিএনপি, আসলে কি গাছে পানি দিয়েছে? আচ্ছা, যদি গাছে পানি দিয়ে থাকে 17 বছরে, সেই গাছে ফুল ফল ধরার কথা। যে বিএনপি যদি কোনো গাছে পানি দিয়ে থাকতে পারে, সেই গাছটা তো বিএনপিরই হওয়ার কথা। নিজেদের গাছে পানি দিয়েছে, অন্য কেউ আবার চুরি করে নিয়ে যায় কিভাবে? সম্ভব? আচ্ছা, যদি আপনি গাছে পানি দিয়েছেন, আপনি নার্সিং করেছেন যে গাছকে, সে গাছের ফল অন্য কেউ নিয়ে গেল, বোঝা যায় আপনি দুর্বল মালিক। আপনি আপনার লালিত পালিত গাছকে প্রোটেকশন করতে পারেন না, অন্য কেউ নিয়ে যায়। যে দুর্বল মালিক, তার ফল খাওয়ার অধিকার নাই। ফল খেতে হলে গাছ লাগাতে হয়, পানি দিতে হয়, এবং ওই ফল চোর বাটপারদের হাত থেকে রক্ষা করার সক্ষমতা থাকতে হয়। আপনার সক্ষমতা নাই, আপনি কেন খাবেন? আচ্ছা, যদি 17 বছর পানি দিয়ে থাকতো, তাহলে ট্রুলি ফলটা বিএনপি খেতে পারতো। এর মানে পানি তার 17 বছর দেয়নি। পাকিস্তানকে রক্ষার দায়িত্ব, ইমানি দায়িত্ব সম্ভবত এখন বাংলাদেশের কাঁধে। অন্তত সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে যারা পরিচিত এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে যে মন্তব্য আমরা গত 5 আগস্টের পর থেকে শুনছি, তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখছি, তাতে স্পষ্টতই এটাই প্রমাণ করে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশে উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের কোন তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। এই কথা আপনাদেরকে আমি জানিয়েছি। কিন্তু যখন এই বিষয়টা নিয়ে সমালোচনা শুরু হলো, তখন আবার তিনি তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য দীর্ঘ আরো একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটি আরো বেশি বিতর্কিত, আরো বেশি ভয়ঙ্কর। এবং পাকিস্তানের জন্য বর্তমান সরকারের কি করা উচিত বা বর্তমান সরকারের ঘনিষ্ঠ জনরা যা বলছেন, তাতে আমরা অবশ্যই উদ্বিগ্ন। এই বিষয়টা নিয়ে আবার কথা বলার প্রয়োজন মনে করলাম। তিনি তার নতুন স্ট্যাটাসে লিখছেন যে ভারত এনআরসি বা নাগরিকপঞ্জি করে সে দেশে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে আবদ্ধ করে মুসলমানদের হত্যা করছে, কিংবা ভারতের মুসলমানদের বাংলাদেশ কিংবা পাকিস্তানে পুশ করে পাঠিয়ে দেওয়া, মুসলমানদের নির্যাতন করা হচ্ছে নানানভাবে। অর্থাৎ ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। ভারত যে ক্রমান্বয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে উঠছে, এই কথাতে কোনো ভুল নেই, এটা তো আমরাও স্বীকার করি। এবং নরেন্দ্র মোদী পুরোপুরি আপদ মস্তক একজন সাম্প্রদায়িক ব্যক্তি, এটা তো ভারতের জনগণ বলে, এটি সে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বীকার করে। কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো, এর পিছনেও যে মোদীর সাম্প্রদায়িক কার্ড ব্যবহার হতে পারে রাজনৈতিক উদ্দেশ্যে, সেই সন্দেহের কথা আমি নিজেও এর আগে বলেছি। কিন্তু ভয়ঙ্কর কথা যেটি তিনি বলছেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবরা, আমি সাহেবরা বললাম এই কারণে যে তার মতন আরো সাবেক জেনারেলরা আছেন, বর্তমানের মধ্যে অনেকে রয়েছেন, এরকম অনেকে অভিযোগ করেন। সেই জায়গা থেকে বলছি যে তিনি বলছেন এই উপমহাদেশে মূলত 2টি মুসলমান দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ, মূলত 2টি মুসলমান দেশ। আচ্ছা, ভারতে মুসলমানদের জান এবং মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ এবং পাকিস্তানকে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে চীনের সহায়তায় পাল্টা জবাব দিতে হবে ভারতের 7 সিস্টার্স দখল করে নেওয়ার মাধ্যমে। কি ভয়ঙ্কর কথা! প্রথম কথা হচ্ছে,
এই মুসলমানিত্বের দোহাই দিয়ে ইসলাম রক্ষার নামে পূর্ব পাকিস্তান আমাদের উপরে যে গণহত্যা সংঘটিত করেছিল, সেই পাকিস্তানকে এখনো স্বাধীনতার 54 বছর পর এসেও এদেশের কিছু মানুষ সেই দৃষ্টিতেই দেখেন। অর্থাৎ তারা কি বলতে চাইবে যে আজকের যে পাকিস্তান, তারা যে এই আমাদের ভূখণ্ডে যে গণহত্যা শুরু করেছিল, নির্যাতন শুরু করেছিল, সেটি তারা ঠিক করেছিল ইসলাম রক্ষা নামে? দ্বিতীয়ত, ভারতে মুসলিম নির্যাতনের জন্য আমরা কেন সে দেশ আক্রমণ করতে যাব? আমরা অবশ্যই প্রতিবাদ জানাতে পারি, অবশ্যই আমরা উদ্বেগ জানাতে পারি, আলোচনা চলতে পারে, শুধু মুসলিম নির্যাতনের বিষয় কেন। আমরা তো সে দেশের যারা নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু সে দেশের মুসলমানরা, আমরা মুসলমানদের পক্ষে কথা বলবো, মানে মানবাধিকারের পক্ষে কথা বলবো। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের সর্বশেষ আপডেট নিউজ। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ, সমন্বয়ক, উপদেষ্টা, তাদেরকে নিয়ে অনেক কথা হয়। গাইজ, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? এবং এই যে অনেকে যে অনেক কথা বলতেছে, এই যে এইসবের পক্ষে নাকি আপনারা বিপক্ষে? গাইজ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।